নমস্কার। তো চলুন সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। আজকে আরেকটি ছোট বলতে পারেন তো স্মল ক্যাপ স্টক নিয়ে আলোচনা করব, যার Q3 রেজাল্ট চলে এসছে এবং Q3 তে দুর্দান্ত রেজাল্ট করেছে। এই স্টকটা শুধু Q3 বলে না, এবছরের Q3 বাদ দিয়ে আপনি যদি লাস্ট 2 বছর থেকে দেখেন, এটা 6 থেকে 7টি কোয়ার্টার হয়ে গেল। প্রত্যেকটা কোয়ার্টারে এই কোম্পানিটি কিন্তু প্রতিটা কোয়ার্টারে মোটামুটি 50% এর বেশি সেলস গ্রোথ করে যাচ্ছে। অন অ্যান এভারেজ 40%, 50% সেলস গ্রোথ, এর সঙ্গে 80%, 70%, 60%, 100% করে প্রফিট গ্রোথ করে যাচ্ছে। মানে বলতে পারেন লাস্ট যদি আপনি 2 বছর ধরে দেখেন, এটা 7 থেকে 8টি কোয়ার্টার থেকে প্রত্যেকটা কোয়ার্টারে 50% এর বেশি কোম্পানিরা প্রফিট গ্রোথ করে যাচ্ছে নন স্টপ। এভরি কোয়ার্টারে 50% এর বেশি প্রফিট গ্রোথ করে যাচ্ছে। যদি এবারে Q3 FY26 ও দেখেন, মোটামুটি 36% সেলস গ্রোথ এবং 61% প্রফিট গ্রোথ করেছে। প্রথমে কোম্পানির নাম বলে দেই, এমারেল্ড ফিন্যান্স। মানে কোম্পানি ছোট কোম্পানি, মার্কেট ক্যাপ মাত্র 270 কোটি টাকার মতো, কিন্তু এই কোম্পানিটাকে দেখবেন যাকে বলে সুপার কনসিস্টেন্ট। আপনি লাস্ট 2 বছর থেকে দেখেন প্রত্যেকটা কোয়ার্টারে দেখবেন 35%, 40%, 50% করে করেছে সেলস গ্রোথ, সঙ্গে 50% এর বেশি প্রত্যেকটা কোয়ার্টারে করে যাচ্ছে প্রফিট গ্রোথ। এমারেল্ড ফিন্যান্স খুব ছোট কোম্পানি, মার্কেট ক্যাপ মাত্র 270 কোটি টাকা। প্রথমে আমি কোম্পানিটার বিজনেস মডেল বলবো এবং কোম্পানিটার মধ্যে স্কোপ কিরকম আছে, অপরচুনিটি কিরকম আছে, সেটা নিয়ে আলোচনা করব। মোটামুটি আমি কিন্তু আমার চ্যানেলে যে সমস্ত কোম্পানির ভিডিও বানাই বা যেসব কোম্পানি নিয়ে পোস্ট করি, সব কিন্তু অপরচুনিটি কোম্পানি, মানে যারা সেক্টরের মধ্যে মোটামুটি টপ নচ কোম্পানি, এদের সেলস গ্রোথ, হাইস্ট গ্রোথ এবং সেক্টরের টপ, শুধুমাত্র সেই সব স্টককে নিয়ে কিন্তু আমার চ্যানেলে আমি আলোচনা করি। এবার যদি আপনি এমারেল্ড ফিন্যান্সকে দেখেন, এমারেল্ড ফিন্যান্স বেসিক্যালি কি, এটাকে আপনি একটা ফিনটেক কোম্পানি বলতে পারেন বা একটা পিওর এনবিএফসি বলতে পারেন। একটা জাইগাল পিভটের মধ্যে ফিনটেক কোম্পানি বলতে পারেন বা একটা এনবিএফসি বলতে পারেন। কারণ এটা কিন্তু কোম্পানিটা পুরোপুরি প্ল্যাটফর্ম বেসড কোম্পানি, মানে ডিজিটাল কোম্পানি বলতে পারেন, মানে টেকনোলজি ডিফেন্ড কোম্পানি, পুরোটাই প্ল্যাটফর্ম বেসড, এতে কিন্তু কোনো ব্রাঞ্চ ম্যাচ নেই। মানে এমারেল্ড ফিন্যান্স পুরোটা হচ্ছে প্ল্যাটফর্ম বেসড কোম্পানি। বেসিক্যালি এটাকে অ্যাকচুয়ালি আপনি ফিনটেক কোম্পানি বলতে পারেন, ফিনটেক কোম্পানি বা এনবিএফসি যাই বলুন আর কি, ফিনটেক প্লাস এনবিএফসি। যদি বিজনেস মডেলটা দেখেন, এদের মোটামুটি 50% এর বেশি ইনকাম আসে হচ্ছে ফিজ ইনকাম, প্ল্যাটফর্ম বেসড ইনকাম। আর বাকি যে 50%, 48%, 47% আসে হচ্ছে এদের ফিনান্সিয়াল ইনকাম, যে লোন দিচ্ছে সেই লোন থেকে ইন্টারেস্ট পাচ্ছে, সেই ইনকামটা মোটামুটি 45 থেকে 50% এর মধ্যে। আর 50 থেকে 55% ইনকামটা আসে হচ্ছে এদের প্ল্যাটফর্ম বেসড ইনকাম। এবার প্ল্যাটফর্ম বেসড ইনকাম বলতে কি, এটা কিন্তু বেসিক্যালি এদের মোটামুটি যা ইনকাম আসে তার মোটামুটি 50 থেকে 52% ইনকাম হচ্ছে প্ল্যাটফর্ম বেসড ইনকাম, মানে ফি বেসড ইনকাম। তার মানে কি, তার মানে এরা বেসিক্যালি কি করে, এরা মোটামুটি অনেক প্রায় 40টা মতো রয়েছে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন রয়েছে, ব্যাংক হতে পারে, এনবিএফসি হতে পারে, যেমন এইচডিএফসি ব্যাংক, ইয়েস ব্যাংক, ফেডারেল ব্যাংক, বাজাজ ফিনসার্ভ, এই সমস্ত ফিনান্সিয়াল কোম্পানির এরা কি করে, ডিএস এর কাজ করে, মানে ডাইরেক্ট সেলিং এজেন্ট। মানে এদের এরা কাস্টমার জোগাড় করে লোনের জন্য আর কি, বলতে পারেন লোন অরিজিনেটর আর কি, লোন অরিজিনেশন প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে আর কি। এরা নিজেরা লোন দিচ্ছে না, এদের প্ল্যাটফর্ম থেকে আপনি এইচডিএফসি ব্যাংক, ফেডারেল ব্যাংক, বাজাজ ফিনসার্ভ, এর থেকে আপনি লোন নিতে পারেন। তার মানে এটা কি কাজ করছে, এই যে বড় বড় ফিনান্সিয়াল কোম্পানিগুলো আছে, এইচডিএফসি ব্যাংক, ইয়েস ব্যাংক, এসবিআই, বাজাজ ফিনসার্ভ, এ ধরে কি করছে, এরা কাস্টমার জোগাড় করে দিচ্ছে, লোনের জন্য কাস্টমার জোগাড় করে দিচ্ছে। তার বদলে কি পাচ্ছে, এমারেল্ড ফিন্যান্স এইসব ফিনান্সিয়াল কোম্পানির কাছ থেকে একটা কমিশন পেয়ে যাচ্ছে, ফিস পেয়ে যাচ্ছে। এটা হচ্ছে এদের মোটামুটি প্ল্যাটফর্ম বেসড ইনকাম। এই ইনকামটা কিন্তু এদের মোটামুটি 50 থেকে 52%। আর বাকি যে ইনকামটা হচ্ছে এরা যে লোন দিচ্ছে। এখন এদের লোন বলতে এদের যে বেসিক্যালি এখন মেন ফোকাস এমারেল্ড ফিন্যান্সের, সেটা হচ্ছে ইডাব্লিউএ, আর্লি ওয়েজ অ্যাক্সেস। এখানে কি করছে, ইডাব্লিউ বলতে কি, এরা বিভিন্ন কর্পোরেটস বা এমএসএমই, এসএমই, মানে ছোট ছোট কোম্পানি, ছোট মাঝারি এই ধরনের কর্পোরেটসের সঙ্গে টাই আপ করেছে। টাই আপ করে এদের যে এমপ্লয়ি আছে, যেসব কোম্পানির যে এমপ্লয়ি আছে, এদেরকে এরা কি করছে, আর্লি স্যালারি অ্যাডভান্স দিচ্ছে। মনে করেন কারো স্যালারি 1 তারিখ হবে, তার স্যালারি হতে 50,000 টাকা, তার আজকে মাসের 18 তারিখ, তার আজকে 20,000 টাকা দরকার।
এরা কি করছে, সে কাস্টমারটাকে 20,000 টাকা দিয়ে দিচ্ছে। যেমন 1 তারিখ চলে আসবে, তখন সে কাস্টমারটা কি করবে, যখন স্যালারিটা পাবে তার থেকে 20,000 টাকা নিয়ে এমারেল ফিন্যান্সকে দিয়ে দিবে। এটা হচ্ছে এমারেল ফিন্যান্সের বিজনেস। এরা কিন্তু কাস্টমারের থেকে কোনো ইন্টারেস্ট চার্জ করে না, শুধু একটা প্রসেসিং ফিস চার্জ করে, এই 1.5 থেকে 2% এর মতো। এই প্রসেসিং ফিসটা কিন্তু ওদের ইনকাম। বোঝা গেল? ইডাব্লিউএ কি? ইডাব্লিউএ মানে কি, এরা বিভিন্ন কর্পোরেটস মানে এমএসএমই, এসএমই, ছোট ছোট কর্পোরেটস, মাঝারি মানের কর্পোরেট, এদের সঙ্গে টাই আপ করে। এদের মারফত এদের যে এমপ্লয়ি আছে, এইসব এমপ্লয়ীদেরকে স্যালারি আসলে দিচ্ছে। মনে করেন একজন এমপ্লয়ি আছে, তার স্যালারি হয়তো মানে 40,000 টাকা। কোনো কারণে তার আজকে হয়তো মাসের 15 তারিখে তার এখন 20,000 টাকা লাগবে লোন। বাড়িতে কোনো বিয়ে আছে বা কোনো প্রোগ্রাম আছে, এই জায়গায় চলে আসবে এমারেল ফিন্যান্স। এমারেল ফিন্যান্স কি করবে, তাকে 20,000 টাকা দিয়ে দেবে। এবার যে মাসের 1 তারিখ আসবে, তখন তার যে কর্পোরেট আছে, যে কর্পোরেট সে কাজ করে, তার সঙ্গে এমারেল ফিন্যান্সে টাই আপ করা আছে। এই কর্পোরেট কি করবে, এই 20,000 টাকাটা কিন্তু কর্পোরেটস এর মাধ্যমে এই 20,000 টাকা কিন্তু এমারেল ফিন্যান্সকে আবার দিয়ে দেবে কাস্টমার। বুঝতে পারলেন? মেন বিজনেসটা কি? এখন কোম্পানির মেন ফোকাস হচ্ছে ইডাব্লিউএ, মানে বিভিন্ন কোম্পানির সঙ্গে টাই আপ করে সেই সব কোম্পানির এমপ্লয়ীদেরকে ইডাব্লিউএ দেওয়া, মানে বলতে পারেন আর্লি, মানে অ্যাডভান্স স্যালারি লোন আর কি। এরা লোনটাকে এইভাবে দেয়, এদের সিস্টেমটা এরকম, ওরা লোনটাকে এইভাবে দেয় যাতে কাস্টমার যদি ছেড়েও দেয় নেক্সট মাসে, তবু এদের কিন্তু মানে কোনো সমস্যা হবে না, ঠিক এভাবে লোন দেয়। তার মানে কিভাবে লোনটা দিচ্ছে, মনে করুন কোনো কোম্পানির কোনো এমপ্লয়ের স্যালারি 50,000 টাকা, যদি মাসের 15 তারিখে লোনটা দেয়, তাহলে ওরা কি হিসাব করবে, 15 দিন তো সে কাজ করেছে, সে তো কর্পোরেট থেকে 15 দিনের স্যালারি পাবেই, এবং সেভাবে লোনটা দিবে। পুরো বেতন 50,000 টাকা, তো 15 দিন যদি হয়তো কত হবে স্যালারি, আধা 25,000, এরা হয়তো ওকে 18,000 টাকা বা 17,000 টাকা লোন দেবে। বুঝা গেল? তার মানে এদের পুরো রিস্কটা এরা কিন্তু চলে গেলো এখানটা। যতদিন, যে কদিন কোম্পানি কাজ করেছে কোম্পানিতে এমপ্লয়িটা, সেই দিন হিসাব করে লোনটা দেয়। মানে জানি এরপরে যদি এমপ্লয়ি কাজও ছেড়ে দেয়, তার কিন্তু লোনটা কালেকশন করতে কোনো অসুবিধা হবে না, কারণ কোম্পানি তো তোকে সে কদিনের স্যালারি দেবেই। সব থেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে, এরা কিন্তু এমপ্লয়ি থেকে কোনো ইন্টারেস্ট চার্জ করছে না, শুধু চার্জ করছে হচ্ছে একটা প্রসেসিং ফিস, এটা 1.5 থেকে 2% এর মতো হয়। এটা কিন্তু এখন কোম্পানির মেন ফোকাস। কোম্পানির মধ্যে এই জায়গাটা কোম্পানি খুব স্পিডে গ্রোথ করেছে। 2025-এ পুরো FY25 এদের মোটামুটি এরা 60 কর্পোরেশন টাই আপ করেছিল। টোটাল যদি কোম্পানি থাকে 60 কোম্পানির সঙ্গে টাই আপ করেছে। এরা কি গাইডেন্স দিয়েছে যে FY26 এর সেটা হয়ে যাবে কত, 250 crore, 250টা কোম্পানি হয়ে যাবে এদের। FY25-এ ছিল এদের 60, আর FY26 এর গাইডেন্স হচ্ছে মোটামুটি 250 কর্পোরেট হয়ে যাবে। অলরেডি এদের Q2 পর্যন্ত এরা কত করে নিয়েছিল, মোটামুটি 145। যা গাইডেন্স দিয়েছিল এটা কিন্তু ঠিক দিকে এগোচ্ছে। আর কোম্পানির টার্গেট নিয়ার ফিউচারে মোটামুটি বলছে এরা 1000 কর্পোরেট হয়ে যাবে। 1000 কর্পোরেশন টাই আপ করে এরা এদের এমপ্লয়ীদেরকে এরকম ইডাব্লিউএ দেবে, আর্লি ওয়েজ অ্যাক্সেস। এই হচ্ছে কোম্পানির বিজনেস মডেল। মানে কোম্পানির বিজনেস মডেল কি দেখা যাচ্ছে, এক হচ্ছে কোম্পানির মেইন ইনকাম ঘর থেকে আসে, ফিজ ইনকাম থেকে আসে, প্ল্যাটফর্ম বেসড ইনকাম, মানে এরা বিভিন্ন ফিনান্সিয়াল কোম্পানির হয়ে লোনের প্ল্যাটফর্ম হিসাবে কাজ করে। মানে আপনি ইমারেল ফিন্যান্সের প্ল্যাটফর্মে গিয়ে এইচডিএফসি ব্যাংক, ফেডারেল ব্যাংক, এসবিআই এইসব কোম্পানি থেকে লোন নিতে পারেন। মানে এইসব ফিনান্সিয়াল কোম্পানির হয়ে এমারেল ফিন্যান্স একটা এজেন্টের মতো কাজ করে, এজেন্ট বা প্ল্যাটফর্ম বলতে পারেন, বা লোন অরিজিনেশন প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। তার বদলে এমারেল ফিন্যান্স কি পাচ্ছে, এইসব ফিনান্সিয়াল কোম্পানি থেকে কমিশন পাচ্ছে। এই ইনকামটা কিন্তু খুব সলিড ইনকাম। মানে এখানে এমারেল ফিন্যান্সে কোনো রিস্ক নেই, কোনো কাস্টমারকে লোন দিচ্ছে না, নিজস্ব কোনো লোন বুক নেই, অ্যাসেট কোয়ালিটি খারাপ হওয়ার কোনো ভয় নেই, একদম সলিড ইনকাম। আর বাকি যে 45% ইনকাম লোন দিয়ে করছে। তার মধ্যে এদের মেন ফোকাসকে যে লোন দিচ্ছে যে ইডাব্লিউএ, আর্লি ওয়েজ অ্যাক্সেস। সব থেকে ভালো জিনিস হচ্ছে যে এরা লোনটা দিচ্ছে ইডাব্লিউএ, এটা কিন্তু কর্পোরেট মারফত দিচ্ছে, যার ফলে কিন্তু রিস্কটা কিন্তু কমে যাচ্ছে। যার ফলে দেখুন এতদিন এদের মাত্র 1টি বা 2টি লোন শুধু এনপিএ হয়েছে, বাকি কিন্তু এদের কোনো এনপিএ নেই, মানে অ্যাসেট কোয়ালিটি কিন্তু কোনো সমস্যা নেই। যদি কোম্পানির পুরো দেখেন, কোম্পানির পুরো জার্নি দেখেন, কোম্পানির দুর্দান্ত জার্নি। মোটামুটি 2022-এ এদের টোটাল প্রফিট ছিল কত, 4 কোটি টাকা। সেটা 2024-এ কত হয়েছিল এদের টোটাল প্রফিট, 2022-এ ছিল এদের প্রফিট 2 কোটি টাকা ছিল। 2022-এ এমারেল ফিন্যান্সের টোটাল প্রফিট ছিল 2 কোটি টাকা। আজকে 2025-এ কত হচ্ছে প্রফিট, টোটাল 9 কোটি টাকা।
2022-এ কত ছিল 2 কোটি টাকা, আর 2025-এ কত হয়েছে 9 কোটি টাকা। মানে 3 বছরে মোটামুটি কিন্তু 4.5x এদের প্রফিট গ্রোথ অলরেডি হয়ে গেছে। তবে 2024-এ কোম্পানি একটা দুর্দান্ত টার্গেট দিয়ে দিয়েছে। 2024-এ এমারাল্ড ফিন্যান্সের টোটাল প্রফিট ছিল 4 কোটি টাকা। কোম্পানি কি দিয়েছে গাইডেন্স, নেক্সট 3 ইয়ার্সে প্রফিটটা হয়ে যাবে 8 to 10x। 2024-এ এদের টোটাল প্রফিট ছিল 4 কোটি টাকা, সেটা ম্যানেজমেন্ট গাইডেন্স দিয়েছে নেক্সট 3 ইয়ার্স, মানে 2027-এর মার্চের মধ্যে সে প্রফিটটা গ্রোথ করবে 8 to 10x, মানে মিনিমাম 32 কোটি টাকা, 32 থেকে 40 কোটি টাকা। 2024-এ প্রফিট ছিল 4 কোটি টাকা, সেই প্রফিটটা 2027-এ গিয়ে দাঁড়াবে 32 থেকে 40 কোটি টাকা। মানে 3 বছরে 8 to 10x প্রফিট গ্রোথের গাইডেন্স, দুর্দান্ত গাইডেন্স। আর কোম্পানি কিন্তু ঠিক সেভাবেই এগোচ্ছে। 2025-এ কত প্রফিট হয়েছে 9 কোটি টাকা, 2024-এ ছিল 4 কোটি টাকা, 2025-এ কত হচ্ছে 9 কোটি টাকা। 2026-এ যদি দেখেন এখনো পর্যন্ত Q1, Q2, Q3 মিলিয়ে মোটামুটি 11 কোটি টাকা প্রফিট হয়ে গেছে। তাহলে পুরো যদি আপনি FY26 দেখেন মানে 16 থেকে 17 কোটি টাকা এদের প্রফিট হয়ে যাবে। যদি 2026-এ 16 থেকে 17 কোটি টাকা প্রফিট হয়ে যায়, তাহলে মোটামুটি 2027-এ 30 থেকে 32 কোটি টাকা প্রফিট করে নেবে। মানে যা গাইডেন্স দিয়েছিল মোটামুটি কোম্পানি কিন্তু ঠিক সে গাইডেন্স অনুযায়ী চলছে। সব থেকে ভালো হচ্ছে এমারাল্ড ফিন্যান্স ছোট্ট কোম্পানি, 260 কোটি টাকার কোম্পানি, কিন্তু আপনি লাস্ট 3 বছরের যা গাইড দেখুন, এর মধ্যে একদম সলিড, যেভাবে বলছে ঠিক সেভাবে কন্টিনিউয়াসলি পারফর্ম করে যাচ্ছে। একদম দেখুন, এটা কি বলেছিল, এদের প্রফিট মার্জিনের গাইডেন্স কি ছিল, যে 40 থেকে 45% থাকবে প্রফিট মার্জিন, প্যাট মার্জিন। এখন দেখুন এই Q3-তেও কিন্তু এদের প্রফিট মার্জিন কত এসছে 51%। গাইডেন্স ছিল কত 40 থেকে 45%, Q3-তে এদের প্রফিট মার্জিন কত 51%। মানে যা গাইডেন্স দিয়েছিল তার থেকে কিন্তু কোম্পানি বেটার পারফর্ম করছে। মানে কোম্পানি কিন্তু পুরো ছোট্ট কোম্পানি কিন্তু খুব সলিড কোম্পানি। এবিটা মার্জিনের গাইডেন্স কত আছে, লং টার্ম গাইডেন্স 75 থেকে 80% এবিটা মার্জিন। Q3-তে কত হচ্ছে তাদের এবিটা মার্জিন 77%। মানে একদম প্রত্যেকটা কোয়ার্টারে কিন্তু কোম্পানি একদম গাইডেন্স থেকে কোনোদিনও কোম্পানি কিন্তু বেরোয় যায়নি আর কি। পুরো গাইডেন্স ওয়াইজ কিন্তু কোম্পানি দুর্দান্ত পারফর্ম করে যাচ্ছে। এবার যদি আপনি পুরো এমারাল্ড ফিন্যান্সের ডিলটা দেখেন, তাহলে এদের মার্কেট ক্যাপ কত, মোটামুটি 270 কোটি টাকার মতো। 2025-এ এদের টোটাল প্রফিট ছিল কত 9 কোটি টাকা। 2026-এ যদি দেখেন মোটামুটি Q1, Q2, Q3 মিলে টোটাল প্রফিট করছে 11 কোটি টাকা। তাহলে পুরো FY আরো একটি কোয়ার্টার বাকি আছে, মোটামুটি তাহলে বলা যায় FY26-এ মোটামুটি কোম্পানি 16 থেকে 17 কোটি টাকা প্যাট করে নেবে। তাহলে কোম্পানির মার্কেট ক্যাপ কত 270 কোটি টাকা। তাহলে কোম্পানির ফরওয়ার্ডিং পি কত দাঁড়াচ্ছে 270 ডিভাইডেড বাই 16 ধরলাম আমি, ওই 15 থেকে 16 পি। 270 যদি আপনি 16 দিয়ে ভাগ করেন কত হচ্ছে 16 to 17 পি দাঁড়াচ্ছে ফরওয়ার্ডিং পি। আর 16 থেকে 17 ফরওয়ার্ডিং পি দিয়ে মোটামুটি আপনি 35 থেকে 40% রেভিনিউ গ্রোথ, মোর দ্যান 50% একটা প্রফিট গ্রোথ ইঞ্জিন পাচ্ছেন মিনিমাম। আর যদি প্রাইস টু বুক হিসাব করেন, কোম্পানির যখন প্রাইস টু বুক কত মোটামুটি 3 প্রাইস টু বুক রেশিওতে মোটামুটি আপনার একটা 50%-এর বেশি একটা প্রফিট গ্রোথ ইঞ্জিন পাচ্ছেন। আর 50%-এর বেশি প্রফিট গ্রোথ ইঞ্জিন 3 প্রাইস টু বুকে আপনি কোনো ফিনান্সিয়াল কোম্পানি পাবেন না। যে কোনো ফিনান্সিয়াল কোম্পানি যান, ইন্ডিয়া শেল্টার, ক্যাপ্রি গ্লোবাল, প্রত্যেকের কিন্তু 3-এর উপরেই রয়েছে মোটামুটি, বা 3-এর কাছাকাছি এদের প্রত্যেকেরই প্রাইস টু বুক। কারণ ভালো ফিনান্সিয়াল কোম্পানি দিতে গেলে আপনি কিন্তু আপনাকে 3 প্রাইস টু বুক মিনিমাম দিতে হবে। এমারাল্ড ফিন্যান্স নিতে পারেন, ক্যাপ্রি গ্লোবাল, ইন্ডিয়া শেল্টার, যে কোনো ফিনান্সিয়াল কোম্পানি। তাহলে ডিলটা কিরকম দাঁড়াচ্ছে এমারাল্ড ফিন্যান্সের, মানে 16 থেকে 17 পিতে 50% গ্রোথ ইঞ্জিন, প্রফিট গ্রোথ ইঞ্জিন। আর সব থেকে বড় হচ্ছে এমারাল্ড ফিন্যান্সের স্কোপ। এমারাল্ড ফিন্যান্সের যে বিজনেস মডেলটা রয়েছে কিন্তু স্কোপ হিউজ রয়েছে। আর এক তো অর্ধেকের বেশি ইনকাম আসছে প্ল্যাটফর্ম বেস ফিজ ইনকাম, এখানে দেখুন রিস্কই নেই। যত ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের জন্য কাস্টমার জোগাড় করতে পারবে তত ওদের ইনকাম বাড়তে থাকবে। যত কাস্টমার এদের প্ল্যাটফর্ম থেকে HDFC ব্যাংক, IDBI ব্যাংক থেকে যত লোন নিতে পারবে এদের প্ল্যাটফর্মটা ইউজ করে, তত ওদের ফিজের ইনকাম বাড়তে থাকবে। এখানে দেখুন রিস্কই নেই। আর প্লাস কি, যত কর্পোরেটদের সঙ্গে টাই আপ করতে পারবে তত এরা কর্পোরেটদের এমপ্লয়ীদেরকে EW দিতে পারবে। সব থেকে ভালো হচ্ছে EW দের কি করছে, এরা EWA দিয়ে এরা সমস্ত কর্পোরেটদের এমপ্লয়ীদেরকে কাস্টমার বানিয়ে নিচ্ছে আর কি। আর ভারতবর্ষে লক্ষ লক্ষ রয়েছে SME, MSME, ছোট বড় কোম্পানি। এটা তো মাত্র এখন মানে এখন 200 ওদের
তাই এখনো পর্যন্ত 200 কোম্পানিকেও করতে পারেনি অনবোর্ড। তাহলে বুঝতে পারছি এদের স্কোপটা কিরকম আছে, কারণ ইন্ডিয়াতে লক্ষ লক্ষ রয়েছে এসএমই, এমএসএমই, এদের এখনো 200 কর্পোরেটের অনবোর্ড হয়নি। তার মানে এমআরএল ফিনান্সের স্কোপ প্রচুর রয়েছে, হিউজ স্কোপ রয়েছে। এরা যে কাস্টমারকে অনবোর্ড করছে ইডাব্লিউ দিয়ে, এখানেও কিন্তু ওদের ক্রস সেলিং করার বিশাল স্কোপ রয়েছে। ক্রস সেলিং বলতে বিভিন্ন ধরনের জিনিস এদেরকে অফার করতে পারবে। যে কাস্টমার করে ইডাব্লিউ দিচ্ছে, সব তো এদের কাস্টমার হয়ে গেল, এদের প্ল্যাটফর্মে চলে আসলো, তারপরে এদেরকে বিভিন্ন রকমের জিনিস অফার করতে পারবে, পার্সোনাল লোন, গোল্ড লোন, ইন্স্যুরেন্স, প্রচুর। মানে এদের কিন্তু ক্রস সেলিং অপরচুনিটি হিউজ হয়ে যাবে। তার মানে ইমারিয়াল ফিনান্সের মধ্যে কিন্তু স্কোপ প্রচুর রয়েছে। কারণ বুঝতে পারছি ভারতবর্ষে লক্ষ লক্ষ কর্পোরেট রয়েছে, এসএমই, এমএসএমই, তার মধ্যে এখনো 200 কর্পোরেটসই হয়নি অনবোর্ড। তার মানে ইমারিয়াল ফিনান্সের মধ্যে ইন ফিউচার স্কোপ হিউজ রয়েছে। তার মধ্যে এই যে কাস্টমারগুলোকে অনবোর্ড করছে ইডাব্লিউ এর মাধ্যমে, ভবিষ্যতে দিকে এইসব কাস্টমার গেলে প্রচুর ক্রস সেলিংও করতে পারবে, ইন্স্যুরেন্স সেল করতে পারবে, পার্সোনাল লোন দিতে পারবে, এমএসএমই লোন দিতে পারবে, গোল্ড লোন দিতে পারবে। মানে এখানে কিন্তু স্কোপের অভাব নেই। এই কোম্পানিটাকে ভালো করে ট্যাগ করুন, খুব ইউনিক বিজনেস মডেল রয়েছে। কোম্পানির লাস্ট থেকে প্রতিটা কোয়ার্টারে কোম্পানির কিন্তু, যদিও ছোট কোম্পানি কিন্তু একদম দেখুন যা গাইডেন্স দিচ্ছে ঠিক সেইভাবে এরা কিন্তু পারফর্ম করে যাচ্ছে। সুতরাং এই কোম্পানিটাকে ভালো ট্র্যাক করুন। ইমারিয়াল ফিনান্সের মধ্যে কিন্তু ইন ফিউচারে একটা মাল্টিব্যাগার স্টক হওয়ার চান্স রয়েছে। দেখুন ভালো করে ট্র্যাক করুন। থ্যাংক ইউ।